আমার নাম সাকিব। আমি একজন কৃষক দিনমজুর ছেলে। আমার জীবনটা সে রাতেই সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছিল যেদিন আমি সেই পরীটা দেখা পেয়েছিলাম। আপনারা অনেকেই হয়তো শুনলে বিশ্বাস করবেন না, তবে ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল সেই রাতে। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। বরাবর মধ্যে কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। সেই সঙ্গে যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব সাকিবের জীবনের ঘটনায়। অনেক ছোটবেলায় আমার আব্বা মারা যায়। আব্বা ভ্যান চালাতো সেই সময়, আর পাশাপাশি কৃষিকাজ করত। আমাদের জমি জমা তেমন ছিল না, আব্বা অন্যের জমি বর্গা চাষ দেন। আমি ছোটবেলায় আব্বার সঙ্গে অনেক মাঠে গিয়েছি এবং আব্বার কাছ থেকেই মূলত কৃষিকাজ টুকটাক শিখেছি। আমার বয়স তখন 6 থেকে 7 বছর। সেই সময় আব্বা আমাকে টুকটাক কৃষিকাজ মধ্যে নিয়ে যেতেন এবং শেখাতেন, বলতেন এগুলোতে তোকে পড়া করতে হবে। হতদরিদ্র হওয়ার কারণে আব্বা আমাকে কখনো স্কুলে ভর্তি করেননি। এক প্রকার ব কলম বলা যেতে পারে। কোনো প্রকার লেখাপড়া আমি জানি না বা নিজের নামটাও লিখতে পারি না। ওই সময়টাতে আমার আব্বা মারা যান। তারপরে পড়াশোনা করা হয়তো আর হয়নি। যদি আব্বা থাকতেন হয়তো টুকটাক পড়াশোনা করা হতো, কিন্তু কখনো স্কুলেই ভর্তি করানো হয়নি। এরপরে আমাদের জীবনে নেমে আসে এক দুর্বিষহ ঘটনা। আব্বা মারা যাওয়ার পর আমার চাচারা আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতে থাকে। বলে কি যে তোদেরকে জমি জমা দেওয়া যাবে না। তারপর গ্রাম্য একটা সালিশের মাধ্যমে আমাদের ঘরটা কোনোভাবে টিকানো হয়। আমাদের বাড়ি ছিল নদীর পাড় থেকে খানিকটা দূরে। নদীর পাড়ের এই অঞ্চলে মাছ ধরে অনেক মানুষ জীবিকা নির্বাহ করত, তবে পানিতে আমার ভয় লাগতো বলে আমি সেদিকে কখনো যাইনি। অনেক মেহনত করে কষ্ট করে আমাদের মেম্বার চাচা আমাদেরকে একটা জমি বর্গা নেওয়ার ব্যবস্থা করে দিলেন। সেটা জমিটা তারই ছিল। সে বলেছিল তোরা যেহেতু অসহায় সেহেতু এক কাজ কর, আমার এই জমিতে কামলা খাট। আমি সেখানে দীর্ঘ কয়েক বছর কামলা খেটেছি। মেম্বার চাচা আমাদেরকে অনেক হেল্প করেছে। আমার আম্মা মেম্বার চাচার বাড়িতে কাজ করত এবং সেই সুবাদে আমাদেরকে অনেকখানি হেল্প করেছে। তখন আমার বয়স 14 কি 15 বছর বা একটু বেশিও হতে পারে, আমার সঠিক বয়স খেয়াল নেই। আমি মেম্বার চাচার জমিতে কামলা দিতাম। আমাদের নিজস্ব জমি যেহেতু ছিল না, আর উনি বলেছিলেন আমাদেরকে একটা জমি বর্গা চষতে দিবেন, কিন্তু বর্গা চষার জন্য তো কিছু টাকা পয়সার দরকার আছে, কারণ ফসল বীজ সব আমার নিজেদেরই করতে হবে। সেই জন্য আমি আর সেদিকে যাইনি, কারণ এদিকে আমাদের সংসার চালানোই দায় হয়ে যেত। আমার মা টুকটাক ছোটবেলা থেকেই ইনকাম করে বা ওর কাছ থেকে চেয়ে যাই খাওয়াতো আমাদেরকে, সেটা দিয়েই আমার সংসার এবং ওইটুকু জীবন কিন্তু চলে গিয়েছে। এলাকার মানুষজন সকলেই আমাদেরকে নানানভাবে খোঁটা দিত। বিশেষ করে আমার আব্বা না থাকার কারণে আমাকে নানানভাবে যতভাবে টর্চার করা যায় সবগুলোই করতো। আর শুরুর দিকে মেম্বার চাচাদেরকে আমি বেশ ভালো মনে করতাম, কিন্তু তিনি আমাদের সঙ্গে যা করেছেন তার জন্য হয়তো তিনি ক্ষমা পাননি, কারণ তিনি আমাকে দিয়ে এই যে টানা মেহনত করিয়েছেন সেই মেহনতের শাস্তি সে ঠিকই পেয়েছে। ঘটনাটি ঘটে সেই রাতে, যে রাতে আমি মূলত মেম্বার চাচার ওই একটা জমিতে দিনমজুরির কাজ করছিলাম। তিনি আমাকে দিনমজুরির কাজ হিসেবে টাকা দিতেন আর 3 বেলা খাবার দিতেন। আমার আম্মা সেখানে তাদের বাড়িতে কাজের মানুষ হিসেবে কাজ করতে বলে তিনারা 3 বেলা খাবার দিতেন, আর টুকটাক টাকা পয়সা যা দিত তা দিয়ে আমাদের সংসারের বাকি খরচা খরচ চলত। একদিন আমি আমার মেম্বার কাকাকে দিয়ে বললাম যে কাকা, আপনি নাকি বলেছিলেন আমাদেরকে একটা জমি বর্গা দিবেন, সেই জমিটা দিলে আমি চাষবাস করতাম। আমাদের একটা জমি ছিল, সেখান থেকে টুকটাক সামান্য ফসল আসতো, বেশি না, মাত্র 13 শতক জায়গা। তা দিয়ে ওই ধান গম পাট যাই লাগাতাম না কেন, ওই টুকটাক আসতো, মূলত সংসার চলতো। আমি এবং আমার মায়ের এই ছোট্ট সংসার, তাও চালাতে খুব হিমশিম খেতে হতো। মেম্বার চাচা বললেন তোকে বর্গা দিব, তাহলে আমার জমির কাজ কে করবে? তিনি আমাকে দিয়ে প্রচুর খাটিয়ে নিতেন। সারাদিনই প্রায় মাঠে পড়ে থাকতাম, আর দেওয়ার সময় অল্প কিছু টাকা আর 3 বেলা খাবার, আর দেখা গেল কি যে মাস 1 মাস পর পর কাপড় চোপড় এরকমই দিত। আবার মাঝে মধ্যে দূর দূরান্তে কাজে পাঠাতেন। তা আমি বড় হওয়ার পরে শিখলাম যে তিনি আমাকে ঠকাচ্ছেন। আমি তাকে বলতে লাগলাম যে চাচা, আপনি কিন্তু আমাকে ঠকাচ্ছেন। এখন মাঠে এক প্রকার দিনমজুরের ডেলি ইনকাম হচ্ছে গিয়ে মিনিমাম 500 টাকা,
আপনি আমাকে 100 টাকার খাবার খাইয়ে আর 100 টাকা দিয়ে কাজ সারিয়ে নেন, এটা কিন্তু ঠিক না। এতদিন কাজ সারিয়ে নিয়েছেন, কিন্তু এখন আমি করব না সেটা। আমাকে দিন গেলে 500 টাকাই দিতে হবে। আপনার বাড়িতে এই জমি আমি যে দেখি, জমির বাকি সমস্ত কাজ যদি আমি ফুল কাজ করি তাহলে ফুল পেমেন্ট দিতে হবে। তিনি আমার পর রেগে গেলেন। রেগে গিয়ে বলেন কি যে, তোকে এখানে রাখবই না, ছোটবেলা থেকে খাবার দিয়ে বড় করেছি তো, এই জন্য এখন এত তেজ বেড়েছে, তাই না? আমি বললাম যে, এত তেজ বাড়েনি, আপনি আমাদের উপর জুলুম করেছেন এবং আমাদেরকে দিয়ে খাটিয়ে দিয়েছেন। তিনি আমার মা সত্য সেখান থেকে বের করে দিলেন। একদিন বিকেলের ঘটনা, সেই ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেটা আমি এই ঘটনার ভিতর বলছি না, তবে মেম্বার চাচা আমার মায়ের সঙ্গে যা করেছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি সেটা কখনো ভুলতে পারছিলাম না। তারপর আমি ওইখান থেকে বাড়িতে চলে আসলাম, তার সমস্ত কাজ ছেড়ে ছুড়ে দিয়ে। চিন্তা করলাম যে অন্য কোনো একটা জায়গায় কাজ খুঁজতে হবে, কাজের কোনো অভাব নেই। দেখতে দেখতেই দুজন লোক আমাকে এসে দিনমজুরির কাজের জন্য অফার করলো। এক জায়গায় যেতে হবে, সেখানে 3 দিন থেকে কাজ করতে হবে, এক গৃহস্থালী কাজ। সেখানে গৃহস্থালীর ধান লাগাতে হবে প্রায় 4 একর জায়গার মধ্যে। মোটমাট অনেকগুলো মজুর সেখানে গেল। তার মধ্যে আমিও যাওয়ার সিদ্ধান্ত নিলাম। 4 দিনে থাকা খাওয়া ফ্রি, পাশাপাশি 3000 টাকা দেবে। এটা দেখে তো আমি তখন বেশ খুশি হয়ে গেলাম, কারণ হচ্ছে 3000 টাকা মানে অনেক টাকা আমাদের 2 মা ছেলের জন্য। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, চল, কবে যাব? ওনারা বললো কি যে এই আগামীকালকে যেতে হবে। ওনারা মজুরি খুঁজছে আর কাজ একটু বেশি করা হতে পারে, যেমন যেহেতু এখন জ্যোৎস্না রাত, দেখা যাবে কি যে ধান তো সে তো রাত জেগে লাগাতে হতে পারে, বুঝছিস? আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেটা না হয় লাগালাম, তো অন্য কোনো সমস্যা নাই, কিন্তু এতগুলো টাকা দিচ্ছে, পাশাপাশি খাওয়ান, আমার কাছে বেশ ভালোই লাগলো। আমি মাকে বললাম, মা তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি কাজ শেষ করে আসতেছি 3 দিন পরে, ঠিক আছে? তারপর মা বললো আচ্ছা ঠিক আছে। পরের দিন সকলের সঙ্গে আমি সেই জায়গায় বেরিয়ে পড়লাম। জায়গাটার নাম ছিল পাথরঘাটা। আমাদের ওইখান থেকে বেশ খানিকটা দূরের পথ, প্রায় 20-25 কিলোমিটার দূরে হবে। সেই জায়গায় আমি চলে গেলাম। জায়গাটার নাম শুনেছি, কিন্তু এর আগে কখনো যাইনি। ওই বয়সে এই এলাকার বাইরে এত দূরে কাজের সন্ধানে এই প্রথমবার যাওয়া। আমি সেখানে যাওয়ার পর দেখলাম বিরাট বড় এক আলিশান বাড়ি। সেই বাড়ির থেকে খানিকটা দূরেই হচ্ছে মাঠ। বাড়িতে নামার পর একটা বড় ঘরের ভিতরে আমাদেরকে সবাইকে থাকতে দেওয়া হলো। আমরা মোট 12 জন। এই 12 জনকেই 3000 টাকা করে দিলে 3 বারং 36,000 টাকা হয়। তার মানে এই লোকটার কত টাকা! আর 4 একর জমিতে ধান লাগাতে হবে, জমিটাও কিন্তু ছোট না। আমরা যত দ্রুত এই কাজ সম্পন্ন করতে পারবো, তত দ্রুত এখান থেকে টাকা নিয়ে বের হতে পারবো। যদি 4 দিন থাকি বা 5 দিন থাকি, তাহলে 5 দিনের মধ্যেও সেই 3000 টাকাই দিবে। সেহেতু চিন্তা করলাম যে একটু বেশি কাজ করে যদি দ্রুত যাওয়া যায়, তাহলে অন্য জায়গায় হয়তো কাজ করতে পারবে, কারণ টাকার ভীষণ প্রয়োজন। ওদিকে বাড়িতে মা অসুস্থ। তেনার কি হয়েছে জানি না, সবসময় দুর্বল লাগে শরীর এবং কেমন যেন অসুস্থ থাকে। আমি মায়ের ওষুধ কেনার জন্য এবং ডাক্তার দেখানোর জন্য টাকা গোছাচ্ছিলাম। তো এখানে এসে আমি সেই বাড়িতে মোটামুটি সমস্ত কিছু করলাম। তারপর জমি দেখে আসলাম। এসে বললাম কি চাচা ঠিক আছে, হয়ে যাবে। তো এখানে যেসব মজুর ছিল, আর আমি তো এইসব ধান টান লাগানোতে এক্সপার্ট, ছোটোবেলা থেকেই লাগিয়ে আসছি মেম্বার কাকার ভুঁইতে, আর সব মিলিয়ে আমি পারি আর কি। তো তখন আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, পারবো, আগামীকাল থেকে শুরু করি আমরা। রাত্রেবেলা আমাদেরকে অবাক করে দিয়ে খাবার দিয়ে গেল। কারণ হচ্ছে এরকম ভালো মন্দ খাবার আমি কখনো খাইনি, যেমন পোলাও, মাংস, রেজালা, বড় মাছ, চিংড়ি মাছ, এই সমস্ত খাবার আমাদেরকে দিয়ে গেল। বলো কি যে খাওয়ার সমস্যা নেই, এগুলো তোমাদের জন্যই রান্না করা হয়েছে। আমি সেগুলো দেখে একদম তড়িঘড়ি করে খেতে শুরু করলাম। এরকম ভালো খাবার সত্যি আমি কখনো খাইনি। আমি সেগুলো খেয়ে তখন তৃপ্তির ঢেকুর তুললাম। লোকটা বোধহয় আসলে বেশ ভালো এবং অনেক টাকা পয়সার মালিক। এত খাবার খাওয়ালো আমাদেরকে, কোনো দিনমজুরকে এত খাবার খাওয়াতে পারে? আমাদের মেম্বার কাকা তো আমাকে এরকম খাবার জীবনে কোনোদিন খাওয়ায়নি। এই জন্য তার প্রতি আমার রাগ হতে লাগলো। যাই হোক, আমি ওইদিনকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে আমাদের কাজ করতে হবে। তো আমরা সকালবেলা ফজর নামাজের পরপর উঠে তারপর চলে গেলাম মাঠে ধান লাগানোর উদ্দেশ্যে। জমিতে সমস্ত কিছু তৈরি করতে হবে। তো আগে প্রথম দিন সেচ দিয়ে প্যাক দিতে হবে। তো আমরা 3টা টিমে ভাগ হয়ে গেলাম, যেহেতু 4টা জমি। তো 3 জন করে একটা টিমে, 3 জন করে পুরো 4 একর জমি লাগাবো আমরা। তো সেরকম হচ্ছে কি 4টা ভাগ করে নিলাম, 12 জন যেহেতু। তো আমরা যেটা নিলাম সেটা আমরা 3 জনে মোটামুটি প্রথম দিনে সম্পূর্ণ চাষ দিয়ে একদম বীজ ফেলার মতো বা ধান ফেলার মতো কমপ্লিট করে ফেললাম। আর ওই পাশে আগে থেকেই পাতা উঠানো আছে, যেটা লাগাইতে হবে আর কি, ধান গাছ, সেটা ওঠানো আছে বস্তায় ভরা আর কি। তো সেগুলো এনে কালকে লাগাতে শুরু করতে হবে। তো আমি খেয়াল করলাম যে
আমাদের আজকের জমিতে প্যাক দেওয়া শেষ হয়ে গিয়েছে, আর আমরা যত দ্রুত কাজ শেষ করতে পারবো তত দ্রুত এখান থেকে যেতে পারবো। আর সেই ক্ষেত্রে আমরা আজকে যেহেতু টাইম বেঁচে গিয়েছে, এখন বাজে হচ্ছে গিয়ে বেলা 3টা 3:30, বাকি তো আরও সময় আছে, আর আমার হাতে তো কোনো কাজও নেই। তো সেহেতু আমি মনে মনে ভাবলাম যে এক কাজ করি, আমরা আজকে কাজ শুরু করি। সেই রাতে সবাই রাজি হলো একসঙ্গে কাজ করার জন্য। আমরা দুপুরের খাবার খেয়ে আবার কাজে নেমে পড়লাম। প্রায় রাত 8টা পর্যন্ত সকালে কাজ করলো। তখন আসমানে ভরা জ্যোৎস্না। ওরা বললো কি যে আমরা এই জমিন সম্পূর্ণ ভাগ করে নিই, ভাগ করে নিলে সম্ভবত যার যার কাজ শেষে করতে পারবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 1 একর তো, সেক্ষেত্রে 33 শতক করে এক জায়গায় ভাগে পড়ে। তো যেহেতু এতটুকু আমরা লাগিয়েছি, বাকি 3 অংশ আমরা আমাদের মতো করে সমান 3 ভাগে ভাগ করে নিই। আমরা তখন ঠিক সেরকম ভাবে সমান 3 ভাগে একদম ভাগ করে নিলাম। আমার যে অংশটুকু পড়লো, চিন্তা করলাম যে এই অংশটুকু আজকে তো আর কাজ নেই, সারাদিন কাজ করেছি, তাছাড়া রাত তখন 10টা বাজে, আমি কাজ শেষ করে বাড়ির দিকে ফিরবো। সারাদিন অনেক কাজ করেছি বলে বেশ খানিকটা মেহনত হয়েছে এবং বেশ ক্লান্ত লাগছে। আমার যে অংশটুকু ওরা বুঝিয়ে দিয়ে গিয়েছে, সেই অংশে আর একদিন মাত্র কাজ করলেই হয়তো বাকি অংশ কমপ্লিট হয়ে যাবে, আর বাকিটুকু পরের দিনের অর্ধেক পর্যন্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি যদি কাজ আগে গুছিয়ে রাখি, তাহলে আগে আগে আমি বাড়িতে যেতে পারবো। আর ওরা তো চলে গিয়েছে। আমি বাকি 2 ঘন্টা কাজ করে তারপর উঠে ওইখানে পানি ছিল, সেগুলো দিয়ে হাত মুখ ধুচ্ছিলাম। সেই মুহূর্তে আমি খেয়াল করলাম দূরে রাস্তার ওপর দিয়ে একটা ঘোড়া যাচ্ছে। আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে ঘোড়াটার উপরে যে বসে আছে তার মাথা নেই, এবং সে একটা ঘোমটা দিয়ে বসে আছে। ঘোড়ার গায়ে জ্বলজ্বল করে আলো জ্বলছে, এবং তার ওপরে যে জিনিসটা বসে আছে সেই জিনিসটার গায়েও এক প্রকার জ্বলজ্বলে আলো জ্বলছে, যা কিনা আমি দেখে অবাক হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে ওইখানে বসে পড়লাম, কারণ জিনিসটা আমার দিকে এগিয়ে আসছিল। আচমকা রাস্তা থেকে সেই জিনিসটা মাঠের দিকে উড়ে আসতে লাগলো। একদম শূন্য ভাসছিল সেই ঘোড়াটা। আমি খেয়াল করলাম ঘোড়াটা ঠিক আমার পাশ দিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা। আমি সেখানেই মাটির ওপর এমনভাবে বসে এবং শুয়ে পড়লাম যেন সেই জিনিসটা আমাকে না দেখতে পারে, কারণ ভয়ে তখন আমার হাত পা কাঁপতে শুরু করলো। ওইখান থেকে খানিকটা দূরে ছিল একটা মেশিনের বোরিং, সেখানে মেশিন দেওয়া ছিল এবং পাইপ ট্রিপ দিয়ে সেখানে এক প্রকার পানি যাওয়ার যে ব্যবস্থা সেটা করে রাখা হয়েছিল। আমি সেই পাশে এক জায়গায় বসলাম চুপচাপ, এখান থেকে খুব কাছেই ছিলাম। আমি খেয়াল করলাম সেই ঘোড়া থেকে সেই জিনিসটা মাটিতে নামলো। ঘোড়াটা তখনও আসমানে ভাসছিল, এবং ওইখান থেকে যে লোকটা নামলো তার মুখে ঘোমটা দেওয়া, গায়ে একটা অন্য রঙের জামা পরা, আর কি মানে এক প্রকার কালা ধবধবে এক ধরনের জামা পরা, জামার উপর কিছু কারুকার্য করা, সেগুলো আমি দেখলাম। সে উপরের সেই ঘোমটাওয়ালা জামাটা খুলে ফেললো। আমি সত্যি এবার ভয় পেয়ে গেলাম, কারণ ভয় পাওয়ার মতোই ব্যাপার। আমি যে সামনে যে জিনিসটা দেখছি তার গায়ে কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে তার শরীর এবং অবয়ব সম্পূর্ণ অস্পষ্ট, কিন্তু সে যে কাপড়টা ছেড়েছে সেটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। খানিকক্ষণ বাদে আমি খেয়াল করলাম যে ওই জিনিসটা যার গা থেকে কিনা কাপড়টা পড়েছে সেই জিনিসটা আচমকা দৃশ্যমান হলো, এবং সেটা একটা মেয়ে মানুষ। তার চুলগুলো একদম পা পর্যন্ত লম্বা, এবং তার চেহারা থেকে জ্বলজ্বল করে আলো জ্বলছে। তার পিঠে ফড়িংয়ের ডানার মতো কোনো কিছু একটা ফরফর করে জোরে বাড়ি খাচ্ছে। এটা সম্ভবত তার ডানা হবে। আমি তার দিকে হা করে তাকিয়ে আছি। তারপর খেয়াল করলাম যে সে সেই অবস্থায় সেই বোরিংয়ের পানির ভিতর নেমে গেল। বোরিংটা বেশ খানিকটা গর্ত আছে এবং অনেক বড়, সেই সাথে পাকা করে দেওয়া। এই অঞ্চলের মানুষজন বেশ বড় লোক, তার কারণে এখানে সমস্ত কিছু এরকম বড়, খুব বড় এবং পাকা করে দেওয়া সেটা, কারণ এই পানি পুরো জমির অনেক অংশ যায়, সেহেতু ইনি বেশ ভালোভাবেই এইটা ঠিক করেছেন। তার ভিতরে সেই মেয়েটি নেমে গেল। নেমে সে পানি তার চোখে মুখে হাতে পায়ে সব জায়গায় ছেটাতে লাগলো। আমি মেয়েটাকে দেখতে লাগলাম। মেয়েটার শরীরে এক ধরনের সাদা রঙের পোশাক পরা আছে। মেয়েটা ততক্ষণে সম্পূর্ণ দৃশ্যমান। ঘোড়াটা তখন সেখানে দাঁড়িয়ে কিছু একটা খেতে লাগলো। শূন্য দাঁড়িয়ে সে কি খাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আশ্চর্য, আমি অবাক হয়ে তাকিয়ে আছি। শুরুতে ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন ভয় পাওয়ার মতো কোনো অপশনই নেই, কারণ মেয়েটা ছিল অপরূপ সুন্দরী এবং এত সুন্দর যে তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে শুধুমাত্র। ওই সময় কেন জানি না আমার তার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে শুরু করলো। আমি মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি এবং তার মজা করে গোসল করাটা দেখছি। আমার সাথে কি এটা সত্যি হচ্ছে নাকি মিছিমিছি কোনো কিছু, সেটা কোনোভাবেই বুঝতে পারছি না। আমি সেদিকে তাকিয়ে আছি। মেয়েটা গোসল করছে। বেশ খানিক্ষণ পর সে গোসল সেলে উপরে উঠলো এবং তার বিশাল ডানা সে আবার ছাপটাতে শুরু করলো।
ডানাটা আচমকা বড় হয়ে গেল এবং তার শরীরটা সে ঝাপটাতে শুরু করলো। সে পানির উপর থেকে অনেকটা উপরে উঠে গেল। তার গা বেয়ে তখনও পানি পড়ছে এবং পানির ভিতরে এক ধরনের আলো পড়েছে। সে যে উপরে দাঁড়িয়ে ডানা ঝাপটাচ্ছে, তার চুলগুলো সম্পূর্ণ ভিজে আছে। সেই মুহূর্তেই আমি তাকে দেখে ফেললাম, মানে সে আমাকে দেখে ফেললো এবং আমিও তাকে দেখে ফেললাম। আমরা চোখাচোখি হয়ে গেল। আমি তখন উঠে দাঁড়িয়ে আছি এবং সেটা দেখে আচমকা সেখান থেকে সেই মেয়েটি পাশাপাশি সেই ঘোড়াটা দুম করে গায়েব হয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই চোখ ভালো মতো কষকে নিলাম। কাউকে সেখানে দেখতে পেলাম না। আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে আছি, কেউ এখানে নেই, অথচ আমি দেখতে পেলাম আমার চোখাচোখি হতেই জিনিসটা গায়েব হয়ে গেল। বেশি দূরত্ব ছিল না আমাদের মাঝে, হয়তো 8 থেকে 10 হাত দূরত্ব। আমি উঠে দাঁড়াতেই সে আমাকে দেখা মাত্রই সেখান থেকে টুম করে গায়েব হয়ে গেল। কোনো কিছু বুঝে ওঠার আগে কিছু বুঝতে পারছি না এটা কি ছিল। আমি সঙ্গে সঙ্গে সেই স্থানটায় গেলাম। গিয়ে দেখলাম সেখানে কোনো কিছুর চিহ্ন নেই, এমনকি সেই ঘোড়াটাও নেই। তবে সেখানে তার ডানা থেকে খসে পড়া কয়েকটা পালক সেই পানির ভেতরে পড়েছে এবং আশেপাশেও পড়েছে, এবং তার ডানা যে সত্যি এবং মেয়েটা যে সত্যি সেটা আমার বুঝতে একটুও বাকি রইল না। আমি সেখান থেকে সেই পালকটা তুলে নিলাম। পালকটা ছিল বেশ বড়। এটা কোনো হাঁস, মুরগি, কবুতর বা ওইরকম জিনিসের কোনো পালক নয়। পালকটি ভিন্ন কোনো প্রাণীর পালক এবং সেটা বেশ বড়, এবং পালকটা থেকে এক ধরনের সুঘ্রাণ বের হচ্ছে। আমি সেটা নাকে নিতেই সুঘ্রাণটা পেলাম। পালকটা ততক্ষণে প্রায় অনেকটা ভিজে গিয়েছিল। আমি তখন সেটা নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। ওইখান থেকে বাড়ি খুব বেশি দূরে ছিল না। এখন নিশ্চয়ই গেলে ওইখানকার লোকজন আমাকে বকাঝকা করবে, সেটা আমি খুব ভালোভাবেই জানতাম। বাড়িতে যাওয়ার পর ঠিক তেমনটাই হলো। এখানে যে কাজের লোক ছিল সে বললেন, কি মিয়া, এতক্ষণ পর্যন্ত মাঠে কাজ করছেন, আপনার কি কমন সেন্স নাই? এত রাত্রেবেলা মাঠে কি করছিলেন? এদিকে খাওয়া দাওয়া করে সকাল প্রায় ঘুমিয়ে পড়েছে, রাত তখন প্রায় 11টা হবে। আমি সেই কাদা অবস্থায় পুকুর থেকে একটা ডুব দিয়ে এসে তারপর কাপড় পরিবর্তন করে বললাম যে, ভাই, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমার মা অসুস্থ, তো আমার ভাগের কাজটুকু শেষ করে আমি চলে যাব। আমরা যে 3 জন 1 একর জমি চাষ করার কথা বলে নিয়েছি, সেই 1 একরের যে অংশটুকু আমি ভাগ পেয়েছি সেই অংশটুকু আমি লাগিয়েছি, আর ওদের অংশটুকু 2 দিন লাগাক আর 4 দিনে লাগাক সেটা ওদের বিষয়, ঠিক আছে? তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি বেশ মেহনতি মানুষ ভাই, তবে এই কথা তুমি আমাদের মোড়লকে বলে রেখো, ঠিক আছে? না বললে তিনি হয়তো তোমাকে নাও ছাড়তে পারে, বলবে কাজে ফাঁকি দিচ্ছ। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সেই মুহূর্তে ওই মোড়ল সাহেব, মানে ওই বাড়ির যে মোড়ল, যে মূল মালিক, সে দিক দিয়ে যাচ্ছিল। যাওয়ার পর তাকে ডাক দিয়ে বললেন কি যে মোড়ল সাহেব, আসলে আমার মা তো অসুস্থ, আমি আমার ভাগের অংশটুকুর যে কাজ আছে সেই কাজ করে আমি চলে যাব, ঠিক আছে? তখন মোড়ল সাহেব বললেন যে, ভাগের অংশটুকু মানে তোমার সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ যেতে পারবা না। আমি বললাম কি যে, কেন, এমনটা কিসের জন্য? আসলে আমি আজকে কাজ বেশি করেছি, আমি একটু আগে কাজ শেষ করে এসেছি। সেই সকাল 6টা বাজে গিয়েছি আর এখন আসছি, 14 ঘন্টা টানা কাজ করেছি। সে তো আমি ওদের থেকে বেশি কাজ করেছি না, সেক্ষেত্রে আমি আমার ভাগের অংশটুকু করে আমি চলে যাব, তাই না? তো তিনি বললেন, কি, এটা কেন করেছো? ওদের অংশ ওরা করবে, তোমরা সকলে মিলে ঝিলে 3 দিনে তোমার কাজ শেষ করবে, তাই তো বলেছো, তাই না? আমি বললাম যে হ্যাঁ, কিন্তু আমরা ভাগ করে নিয়েছি কাজ। যেমন হচ্ছে, আমরা 3 জন করে 1 একর জমি ভাগ করে নিয়েছি। আমাদের যে ভাগের অংশ, সেই ভাগের অংশ থেকে আমরা অর্ধেক করে নিয়েছি। আমি 33 শতক লাগাবো আর ওরা 66 শতক লাগাবে, এরকম করেই ভাগ করে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে ভাগের অংশ। তো আমার প্রায় অনেকটা লাগানো হয়ে গিয়েছে, আজকে প্রায় 10 শতকের মতো লাগিয়েছি, আর বাকিটা আমি লাগিয়ে ফেলবো, ঠিক আছে? তো উনি বললেন যে, কিন্তু কেন, সেটা কেমন করছো তুমি? আমি বললাম যে, আমার মা অসুস্থ, তো আমাকে শীঘ্রই হচ্ছে বাড়িতে যেতে হবে, এবং বাড়িতে গিয়ে তখন হচ্ছে গিয়ে আমার মাকে ডাক্তার দেখাতে হবে, সেই জন্য একটু দয়া করবেন আমার উপর। তো তিনি নেহাতি ভালো মানুষ ছিলেন, আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। তারপর আমি কাজ করলাম। পরের দিন সকালবেলা উঠে আবার কাজে গেলাম। তারপর ওরকম বিকাল পর্যন্ত কাজ করলাম। বাড়িতে এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবার ভাবলাম যে সন্ধ্যার পরে যাব। ওই সময়টাতে কাজ করতে সুবিধা হয়, কারণ দিনের বেলা প্রচুর গরম পড়ে, আর রাত 10টা পর্যন্ত যদি আমি কাজ করি তাতে করে ভালো হয়। সন্ধ্যার পরে 4 ঘন্টা কাজ করলে খুব শীঘ্রই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পর আমি কাজ করলাম, ওরা ততক্ষণ চলে এসেছে। তো আমার যে ভাগের অংশটুকুর কাজ সেটা প্রায় আজকে এবং কালকে বেলা 12টা পর্যন্ত করলে সেরে যাবে, এতখানি কাজ ছিল। তো আমি তখন চিন্তা করলাম যে তাহলে আজকে এবং কালকে শেষ করে ফেলবো, আর যেহেতু কালকে দুপুর পর্যন্ত আমি করতে হবে, তাহলে আজকে তো না করি, 9টা বাজে আমি চলে যাবো, সেটা সিদ্ধান্ত নিলাম। তো ঠিক সেরকমভাবেই আমি
চিন্তা করলাম যে আমি কাজ শেষ করে চলে যাব। তারপর আমি মাঠে চলে গেলাম সন্ধ্যার পরপর। আর ওরা তো বাড়িতে এসে ইয়ে করছে, ওদের কোনো তাড়া নেই, ওরা আস্তে আস্তে কাজ করছে। তো মূলত হচ্ছে দ্রুত কাজ করলে সেটা ভালো, এই জন্য মোড়ল মশাই আমাকে বললেন যে দ্রুত কাজ করলে ধান গাছগুলো দ্রুত ভালো হয় এবং ধানের কাজ 1-2 দিনের ভিতর সম্পূর্ণ করে ফেলতে হয়। তবে বড় জমি যেহেতু 1-2 দিনের ভিতর সম্পূর্ণ করাটা হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু তুমি সেটা করে দেখিয়েছো। তো তুমি যদি আরেকদিন থেকে বাকি অংশটুকু করে ফেলতে পারো তাহলে তোমাকে বেশি টাকা দিব, তুমি যদি ওদের অংশটুকু করে ফেলতে পারো। তাই বললাম যে ওরা তখন ইয়ে করবে না, আমাকে ধরবে না যে আমি কেন ওদের অংশ করলাম, ওদের টাকা কম হবে। তো মোড়ল তখন বললেন যে সেটা ওদের সঙ্গে আমি বুঝে নিব, তুমি কাজ করবে নাকি সেটা বলো। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, ওই দিনটা যেহেতু অর্ধেকটা করবো, সন্ধ্যা পর্যন্ত করে আমি তারপর চলে যাবো এখান থেকে, ঠিক আছে। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে। তো আমি ওই সন্ধ্যা পর্যন্ত করার কথা চিন্তা না করে আজকে ভাবলাম রাত পর্যন্তই করবো, অনেকটা রাত। তো রাত 11টা পর্যন্ত আমি কাজ সম্পূর্ণ করলাম। আর আমি খাবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম রাত্রেরটা, যার কারণে আমাকে আর ওইখান থেকে বাসায় গিয়ে খাবার খাওয়ার যে ঝামেলাটা আছে সেটা পোহাতে হবে না। তো যাই হোক আমি সেখানে এসে তারপর হচ্ছে কি রাত্রে খাবার খেয়ে কাজগুলো কমপ্লিট করে বাড়িতে ফিরবো। তো আমি রাস্তার উপর উঠতে যাবো, ঠিক তখনই খেয়াল করলাম যে আজকেও ঠিক একই উপায়ে ওইখান থেকে সেই যে ঘোড়াটা আছে সেই ঘোড়াটা এদিকে আসতে শুরু করেছে এবং ঠিক ওই একই টাইমে গতকালকে যে সময়টা এসেছিল আর কি, হয়তো একটু কম বেশি হবে। তো সে ঠিক আগের কায়দায় ঘোড়া থেকে নামলো, নামার পর তার জামাটা সরালো এবং তারপর পানির ভিতর নেমে পড়লো। তো তারপর আমি সেখানে দাঁড়িয়ে আছি তখনও। তো আজকে আমি ভাবছি যে তাকে আমি দেখা দিব না, বা কালকে যেরকমভাবে দেখে ফেলেছি আমি লুকিয়ে তাকে দেখছি, ঠিক সেই মুহূর্তে সে আমাকে দেখে আমার উপর এক প্রকার আক্রমণ করার জন্য এগিয়ে আসলো। তো আমি যেখানে কী করছি সেটা এসে বুঝতে পারছে না। তো সঙ্গে সঙ্গে সে আক্রমণ করার জন্য আমাকে গলা চিপে ধরে আমার শরীরের উপর বসে পড়লো এবং বলল যে তুই এখানে কি করছিস এবং প্রত্যেকদিন কেন এখানে এসে দাঁড়িয়ে থাকিস। তো আমার গলা এমনভাবে চেপে ধরেছে যে আমি নড়তে পারছিলাম না। আমি শুধু এতটুকুই শুনলাম, তারপরে আমার আর কিছু মনে নেই। তো এরপরে আমি সেখানে অজ্ঞান হয়ে যাই এবং সে আমাকে কোথায় নিয়ে যায় আমি জানি না। তো এরপরে যখন আমার চোখ খোলে এবং ঘুম ভাঙে আমি খেয়াল করি যে আমি একটা ছোট্ট কুড়ি ঘরের মধ্যে শুয়ে আছি। ঘরটা একটা ঝোন এবং কাঠ দিয়ে তৈরি একটা ঘর, যে ঘরের ভিতরে আমি ওই রকমভাবে শুয়ে আছি এবং চারিদিকে তাকিয়ে দেখি খালি গাছপালা আর উঁচু নিচু জায়গা আর কি। তো এরকম একটা জায়গায় আমি শুয়ে আছি। তো আমি ঘুম থেকে ওঠার পর আমি খেয়াল করলাম যে বাইরে দূরে সেই ঘোড়াটা দাঁড়িয়ে আছে এবং সেই ঘোড়াটা সেখানে কি করছে সেটাই আমি বুঝতে পারছি না এবং আমি এখানে কি করছি সেটা আমি বুঝতে পারছিলাম না। তো সেই মুহূর্তে সেই মেয়েটি সেখানে এসে উপস্থিত হলো, এক প্রকার আগে যেরকম উপস্থিত হয় জঙ্গলের উপর থেকে উড়ে আসলো। তো তখন রাতের সময় ছিল। তো আমি চারিদিকে শুধুমাত্র অতটুকু দেখতে পাচ্ছিলাম এবং দূর দূরান্তে আলো, জ্যোৎস্নার আলোতে তেমন ভালো বোঝা যাচ্ছিল না। তো মেয়েটি আমার কাছে এগিয়ে আসলো এবং তার গায়ের সেই চকচকে আলো আমি দেখতে পাচ্ছিলাম। এগিয়ে এসে আমাকে বাইরে থেকে বলল যে তুই কে এবং তুই কেন আমাকে বারবার এরকমভাবে ফলো করছিস। তা আমি বললাম যে আমাকে দয়া করে ভুল বুঝবেন না, আমি আসলে একজন দিনমজুর, আমি দিনমজুরির কাজ করি। তারপর সে বলল কি যে দিনমজুর মানে, দিনমজুরের কাজ করিস মানে কি, তোর ব্যাপারটা কি। তো আমি বললাম যে আসলে আমি ওইখানে ধান লাগানোর কাজ করছি, তো রাত পর্যন্ত আমি এখানে থাকি আর রাত্রে এখান থেকে গোসল করে বাড়িতে ফিরি। তো আমি যখনই ফেরার সময় হয় তখনই দেখি যে আপনি এখানে এসে গোসল করছেন, এই জন্যই হচ্ছে মূলত আমি আপনাকে দেখে ফেলেছি, তাছাড়া তেমন কিছু না। আপনি কে? মেয়েটি তখন বলল আচ্ছা এই ব্যাপার, আমি ভেবেছিলাম হয়তো আমার কোনো ক্ষতি করার জন্য তুই এখানে এসেছিস, মানুষের তো খুব ভালো হয় না, সেই জন্য মূলত হচ্ছে আমার তোর উপর সন্দেহ ছিল, তবে তোকে দেখে মনে হচ্ছে তুই একজন ভালো মানুষ। আমি বললাম কি যে আমি কোনো কিছু করিনি, সত্যি আমাকে ছেড়ে দিন। তারপর সে দরজা খুলে দিল, খুলে তো আমার ভিতরে এসে বসলো। সেখানে দুটো খাট রয়েছে, পরিমেয়েটি সম্ভবত এখানেই থাকে, কারণ সে তখন আমাকে ভিতরে এসে বলল যে আচ্ছা এই ব্যাপার, তাহলে তো দেখে মনে হচ্ছে তুই একজন ভালো মানুষ এবং ভালো ছেলে, আমি একটা পড়ি। এই কথা শোনার পর আমি তখন খানিকটা ভয় পেয়ে পিছনে সরে গেলাম। বললাম পরি মানে জিনপুরীরা? তখন সে বলল হ্যাঁ, কিন্তু ভয় পাওয়ার কি আছে, তোরাও দেখি আমাদেরকে ভয় পাস। আমি বললাম যে ভয় না পাওয়ার কি আছে, আপনারা আমাদেরকে তুলে নিয়ে এসে এখান থেকে আর যেতে দেন না, তারপর নানান ক্ষতি করেন আমাদেরকে। বললো জিনেরাও তোদের ক্ষতি করে নাকি? আমি বললাম হ্যাঁ, আপনি যেরকম ভয় থাকেন যে মানুষটা আপনার ক্ষতি করবে, ঠিক জিনেরাও মানুষকে ক্ষতি করে, এই জন্য আমি ভয় পাচ্ছি, আমার তার মুখ থেকে অনেক গল্প শুনেছি আমি। মেয়েটি তখন বললো আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, তবে আজকে তো তোকে দিয়ে আসতে পারবো না, আজকে আমার কাজ আছে, কালকে তোকে দিয়ে আসবো। আমি বললাম যে কালকে দিয়ে আসবেন, আমার তো কাজ আছে, কাজ না সম্পূর্ণ হলে মোড়ল মশাই আমাকে টাকা দিবেন না। ও বললো কিসের টাকা? আমি বললাম টাকা আছে, আমি এখানে কাজ করতে এসেছি না, আমি দিনমজুরের কাজ করি, ধান লাগানোর কাজ করছি, তো সেহেতু আমি যদি সম্পূর্ণ কাজ কমপ্লিট না করি তাহলে হয়তো মোড়ল মশাই আমাকে টাকা দিবেন না, আমার বাড়িতে মা অসুস্থ রয়েছে, তার চিকিৎসা করাতে হবে, সেহেতু আমার সেখানে যেতে হবে খুব দ্রুত। তো পরিমেয়েটি বললো আচ্ছা ঠিক আছে, তাহলে চল এখন দিয়ে আসি, কাজটা না হয় পরে করবো, কিন্তু তোমার
কথা শুনে বেশ অদ্ভুত লাগলো যে তুমি এরকমভাবে কষ্ট করছো। তারপর আমি আমার সমস্ত ঘটনা বললাম, ছোটোবেলা থেকে কী কী হয়েছে আমার সঙ্গে। তো সে বলল, আসলেই তো তুমি বেশ কষ্ট করে বড় হয়েছো, তোমার মায়ের প্রতি এত স্নেহ, তোমার ভালোবাসা, তোমার দেখে ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে দিয়ে আসি। তাই বলে আমাকে সে ঘোড়ার পিছনে বসালো এবং সামনে সে বসলো। আমি তার পিঠে হাত দিয়ে বসে আছি ঘোড়ার পরে, এবং ঘোড়া তখন চলতে শুরু করলো। এরকম ঘোড়ায় চড়ে আমি এর আগে কখনো যাইনি, এবং ঘোড়াটা এক প্রকার কালো ধপধপে ঘোড়া এবং অদ্ভুত ধরনের ঘোড়া। ঘোড়াটার পিঠের উপর চড়ে আমি তখন যেতে শুরু করলাম। বেশ খানিকক্ষণ পর খেয়াল করলাম যে আমি আমাদের যে মূল মশার বাড়ির সামনে সেখানে এসে উপস্থিত হয়েছি, এবং সেখানে সে আমাকে নামিয়ে দিয়ে বলল, যাও তুমি চলে যাও। রাত তখন বেশ গভীর হয়েছে বোধ হয়, কারণ দেখেই বোঝা যাচ্ছিল সকালে ঘুমিয়ে পড়েছে। তবে তখন এসে দরজা টোকাতে শুরু করলাম। তো ওরা তখন দরজা খুললো বললো, এত রাত্রে কোত্থেকে আসছিস, আর তুই এই ঘোড়ার ডিমের রাত্রে যে কাজ করিস, দরকার কি, এত কিছু করার দিনের বেলা কাজ করলেই তো হয়। তারপর রেগে মেগে আমাকে কথা শোনালো। আমি তখন বাইরের দিকে তাকিয়ে দেখি পরিমেয়েটা আমাকে বাই বলছে, বা হাত নেড়ে ইশারা দিয়ে বলছে চলে যাচ্ছে আর কি। তখন সে সেখান থেকে চলে গেল। পরিমেয়েটার গায়ের একটা আলাদা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগতে শুরু করলো। এই ঘ্রাণটা আমি সেই পালকে পেয়েছিলাম। তার মানে এটা সেই মেয়েটাই, যে মেয়েটা প্রত্যেকদিন ওই বোরিংয়ে গোসল করার জন্য আসে। তো তারপর আমি ঘরে আসলাম, আসার পর ওরা তো আমাকে বকাঝকা করে ঘুমাতে গেল। আমি তখন মেয়েটার কথা চিন্তা করতে লাগলাম, যে মেয়েটা ছিল অপরূপ সুন্দরী একটা মেয়ে। প্রথম তার দিকে ভয় পেয়েছিলাম, কিন্তু মেয়েটা যে অত্যাধিক সুন্দর সেটা তার দিকে তাকিয়ে এবং তার সঙ্গে মিশে বুঝতে পেরেছি। তার প্রতি আমার একটা অন্যরকম টান অনুভব করতে লাগলাম। এটা কেন আমি জানি না, তবে এমনটাই হতে লাগলো আমার তার প্রতি। তারপর আমি সেখানে পরের দিনের কাজ সম্পূর্ণ করে আমি টাকাটা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমি দেখি আমার মা তখন বেশ অসুস্থ, কাশতে তার জীবন শেষ এবং সে বেশ দুর্বল। তো তাকে নিয়ে আমি তখন শহরের একটা ডাক্তার কাছে দেখাতে গেলাম, যদিও টাকা বেশি ছিল না। ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ নিয়ে বাড়িতে ফিরলাম। টাকার পরিমাণ একদমই কমে গিয়েছিল। তো তাকে যে ওষুধ খাওয়াচ্ছিলাম সে ওষুধে তেমন একটা কাজ হচ্ছিল না। সে 3 দিন পরে অসুস্থ হননি, তবে যা টাকা পেয়েছি তা দিয়ে মোটামুটি আমার এই কয়েকদিন ভালোই চলেছে। তো এরপরে আরও কিছু ওষুধ কিনতে হবে, শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে হবে জেলা পর্যায়ে, তাহলে হয়তো তার সে সুস্থ হবে। তো ঠিক সেরকম একটা সন্ধ্যার দিকে আমি আমাদের বাড়ির পেছনের বাগানের একটা মাচালি ছিল, সেখানে বসে চুপচাপ বসে আছি, বাতাস খাচ্ছি। তো ঠিক সেই মুহূর্তে বাতাসের একটা ঘ্রাণ আমার নাকে ভেসে আসলো, এবং বুঝতে পারলাম যে এটা সেই পরিমেটার ঘ্রাণ। তো আমি তখন এদিক ওদিকে তাকাতে লাগলাম। মিটি বলল, কি তাকাচ্ছ, আমি যে এসেছি সেটা কি তুমি বুঝতে পেরেছো? আমি বললাম যে হ্যাঁ, সেই জন্যই তো এদিক ওদিকে তাকাচ্ছি, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছিলাম না। তোমার ঘোড়া দেখে চিনতে পারলাম, ঘোড়াটা ভিটাটা একদম মাঝ বরাবর বাঁধা ছিল। তখন পরিমিটি বলল, কীভাবে বুঝলে? আমি বললাম কি যে জানি না, তুমি এসেছো সেটা বুঝতে পেরেছি। তো এর আগে আমি তাকে তুমি করে বলিনি। তো প্রথমবার তুমি করে বলার পর সে বললো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। শোনো, তোমার মায়ের জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। আমাদের এই জিন্নাগড়িতে ওষুধের একটা ভাণ্ডার আছে, সেখান থেকে যেসব ওষুধ মানুষের জন্য দেওয়া হয়, মানুষের কাজে লাগে এবং মানুষ সুস্থ হয়ে ওঠে। তুমি এটা নিয়ে তোমার মাকে আজকে খাইয়ে দিও। এটা রাত্রেবেলা খাওয়াবে আর এটা সকালবেলা খাওয়াবে, ঠিক আছে? 2 দিন খাও, ইনশাল্লাহ তিনি ঠিক হয়ে যাবেন। তাই বলে তিনি কি আমাকে এটা দিয়ে চলে গেল। আমি মাকে সেই জিনিসটা নিয়ে খাওয়ালাম। 2 দিন খাওয়ানোর পর মা সম্পূর্ণরূপে সুস্থ। আগে যেসব ওষুধ পানি যা কিছু দেখিয়েছি কোনো কিছুতে কোনো লাভ হয়নি, কিন্তু এই পরিমেটার ওষুধে এতখানি লাভ হয়েছে যে একদম সুন্দরভাবে সে এরকমভাবে মা সুস্থ হয়ে গিয়েছে। আমি বেশ খুশি ছিলাম। 2 দিন পরে ঠিক একই জায়গায় আমি বসে আছি। পরিমেটা তখন আবার উপস্থিত হলো। আমি তখনও তাকে দেখে বুঝতে পারলাম যে সে এখানে এসেছে। আমি বললাম, তুমি এখানে এসেছো তাই না? সে বললো, তুমি কীভাবে বুঝে যাও যে আমি এখানে এসেছি? আমি বললাম যে আমি জানি না, তবে বুঝতে পারি যে তুমি আমার আশেপাশে আছো। এটা কিসের জন্য হয় জানি না, তবে তোমার এই অনুভব আমি টের পাই। মেয়েটি তখন বললো, আচ্ছা তাই বুঝি। তারপর সে আমার পাশে এসে বসলো। মেয়েটি সত্যি অপরূপ সুন্দর। তারপর আমি তাকে বললাম যে তুমি মানুষের জগতে কেন আসো? ও তখন বলল যে মানুষের জগতে আসতে আমার ভালো লাগে। শুরুর দিকে ভয় পেতাম, তবে মানুষের জগতে এসে রাত্রেবেলা গোসল করা, মানুষের জগতে রাত্রেবেলা কেউ থাকেন না, বিশেষ করে গ্রামাঞ্চলে, সেই জন্য এদিকে আসতে আমার খুব ভালো লাগে এবং এদিকে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে আমার, এই জন্য আমি আসি। তবে এরকম মাঝে মধ্যে 2-1 শয়তান তান্ত্রিক আছে যারা কিনা আমার ক্ষতি করার চেষ্টা করে। এরকম পেয়েছি যে ওরা রাত্রেবেলা বসে থাকে জিনপুরি ধরার জন্য এবং তাদেরকে দিয়ে খারাপ কাজ করায়। যেমন আমাদের এখানে কুকাবনগর আছে, কুকাবনগর থেকে ওরা নানান তাবিজ কবজ নিয়ে আসে, তারপর বিভিন্ন কালো জাদুর হার এইসব সংগ্রহ করতে নিয়ে আসতে বলে। তারপর আরও অনেক খারাপ জিনিস আছে যেগুলো আনার জন্য বলে আমাদেরকে। তো ওইরকমটা আমি শুনেছি, যার কারণে মানুষ দেখলেই আমি ভয় পাই এবং তাদেরকে আমি ক্ষতি করি আর কি, যদি তারা আমার আশেপাশে আসে এবং আমাকে দেখে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমাকে তো কেউ দেখতে পায় না। তাহলে তুমি আমাকে কীভাবে দেখতে পেলে? আমি বললাম, আমি জানি না, আমি সত্যি তোমাকে কীভাবে দেখতে পেলাম তা তো জানি না। তুমি বললে যে তুমি কীভাবে দেখা দাও না, তাহলে আমি দেখলাম কীভাবে? মেয়েটি বলল যে তা তো বলতে পারবো না,
সম্ভবত তোমার মধ্যে বিশেষ কোনো ক্ষমতা আছে, বা তুমি আমাকে দেখতে পাও, তার কোনো বিশেষ কারণ আছে। আমি বললাম, তা তো বলতে পারবো না, তবে সত্যি তোমার কথা শুনে বেশ ভালো লাগলো। তুমি জিননগরী থেকে এসেছো, এরকম আর আগে আমি কখনো দেখিনি। পরিদের ব্যাপারে শুধু শুনেছি, কিন্তু তুমি যে এরকম একটা দেখা দিবে আমাকে, সেটা কখনো ভাবতে পারিনি। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ, এবং তুমি আমার মাকে সুস্থ করেছো। পরিটা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আগে তো এখানে আসতাম শুধুমাত্র নিজে ঘুরে বেড়ানোর জন্য মাঝে মধ্যে, এখন তোমার সঙ্গে গল্প করা যাবে, তোমার সঙ্গে প্রায় দিনই আমি এখানে দেখা করবো, ঠিক আছে? তুমি তো এখানে প্রায় দিনই বসো, তাই না? আমি বললাম যে মাঝে মধ্যে বসি, তবে সবসময় বসি না। তুমি আমাকে এসে ডাক দিও, আমি এখানে এসে তোমার সঙ্গে গল্প করবো, ঠিক আছে? পরীটা তখন বলল, আচ্ছা ঠিক আছে। ওইটার সামনে ছিল ধান ক্ষেত, ওইখানেও ধান লাগানো হয়েছিল এবং খুব সুন্দর জায়গা। ও তখন বললো যে তুমি যে ধান লাগিয়েছিলে সেগুলো কি বড় হয়েছে? আমি বললাম, তা তো বলতে পারবো না, ওটা তো কাজের টাকার বিনিময়ে করেছিলাম। ও তখন বললো যে তোমাদের এত অভাব, এত অনটন, তোমাকে যদি আমি টাকা দিই তাহলে তুমি কি রাগ করবে, বা আমি যদি তোমাকে হেল্প করি? আমি বললাম কি যে না থাক, তোমার হেল্প করার দরকার নেই। আর তুমি কেন বা আমাকে হেল্প করবে? তুমি তো আমার আপনজন না, বা আমার কাছের কেউ না। এ কথা শুনে বেশ খানিকটা মন খারাপ করলো। তারপর বললো যে আপনজন না হলে বুঝি তোমার হেল্প আমি করতে পারি না? আমি বললাম যে না, ঠিক তেমন না। তারপর সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আমারও ভীষণ মন খারাপ হলো, কারণ তার সঙ্গে এরকমভাবে কথা বলাটা সত্যি আমার উচিত হয়নি। আমি তখন তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি এমনটা বলবো না, তুমি ফিরে আসো। কিন্তু সে সেদিনকে আর আসলো না ফিরে। আমি তখন সেখানে মন খারাপ করে বসে গেলাম এবং বাসায় চলে গেলাম। বাসা থেকে রাত্রিবেলা স্বপ্ন দেখলাম যে সে আমাকে বকাঝকা করে মন খারাপ করে এখান থেকে চলে গিয়েছে। আমার ভীষণ মন খারাপ হলো। পরের দিন ঠিক একই সময় সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর আমার তার জন্য মন খারাপ লাগছিল এবং মন খারাপ করে বসেছিলাম। বেশ খানিকক্ষণ পর খেয়াল করলাম সেই ঘ্রাণটা সেখানে ভাসছে। তারপর আমি তাকে বললাম যে আমি সরি, খুবই দুঃখিত, আসলে আমি বুঝতে পারিনি, তোমাকে এরকমটা বলা উচিত হয়নি। পরিমেয়টা তখন বলল যে তুমি যত চাই বলো, তোমার মতো সহজ সরল এবং সরলতা আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং তুমি খুব ভালো মনের মানুষ। তুমি যাই ইনকাম করো না কেন সেগুলোতে মানুষকে হেল্প করার চেষ্টা করো। আমি তো বেশ কয়েকদিন ধরে তোমাকে দেখছি, তুমি মানুষটা ভালো, এই জন্য আমি তোমার কথা কিছু মনে করিনি। তবে তোমার জন্য আজকে আমি কিছু নিয়ে এসেছি। সে আমার সামনে একটা বড় প্যাকেট রাখলো। প্যাকেটটা খুলতে দেখলাম প্যাকেটের ভিতরে মিষ্টি, ফল এবং কাপড় রাখা। বললো কি সেগুলো তোমার জন্য নিয়ে এসেছি। আমি তোমাকে দয়া করে হেল্প করছি এমন না, আমি তোমার বন্ধু হিসাবে হেল্প করছি। আমি বললাম যে তুমি আমার বন্ধু? তোমার তো একটা সুন্দরী মেয়ে, আমি কালো একটা ছেলে, আমার বন্ধু কিভাবে হতে পারো তুমি? ও তখন বললো তুমি এসব কথা বলবে না, তুমি বাইরে থেকে দেখতে কালো হলেও তোমার ভেতরটা বেশ সুন্দর, এটা আমি বিশ্বাস করি, এবং এটা দেখেই কিন্তু তোমার সঙ্গে আমি মিশেছি। সাধারণত মানুষের সঙ্গে আমি তেমন মিশি না, তবে তোমার এরকম মন মানসিকতা দেখে আমি তোমার সঙ্গে মিশেছি। তুমি সকলকে হেল্প করো, সকলের কাজের প্রতি বেশ সাহায্যশীল, মায়ের প্রতি এত যত্নশীল। তো তোমার মতো ভালো ছেলে দুটো কি হয় নাকি? তোমার সাথে বন্ধুত্ব করতে বলো তো আমারই ভালো লাগবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বেশ খানিকটা খুশি হয়ে গেলাম, কারণ একটা পরী যে আমার সঙ্গে এরকমভাবে কথা বলছে, গল্প করছে, সেটা তো আমার জন্য বেশ ভালো বিষয়। আমি তখন তার সঙ্গে গল্প করতে লাগলাম। সে আমাকে বললো এটা খাও, দেখো খুব সুন্দর, আর আগামী শুক্রবারে এই কাপড়গুলো পরে আসবে, ঠিক আছে? আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি বললাম কোথায় নিয়ে যাবে? ও বললো কি যে আচ্ছা ঠিক আছে, সেটা তুমি দেখবে, শুক্রবার আসতে এখনো 5 দিন বাকি ছিল। আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আর এই 5 দিন ওর সঙ্গে আমার দেখা হবে না সেটা আমি ভালোভাবে জানতাম। খাওয়া দাওয়া শেষ করে সেই জিনিসগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আমি ঘরে এসে দেখলাম খুব সুন্দর একটা জামা, এরকম দামি জামা আগে আমি কখনো পরিনি। জামা, প্যান্ট এবং জুতো সবকিছুই আছে। জুতোটাও বেশ দামি এবং মনে হচ্ছে পিওর চামড়া দিয়ে তৈরি। এরকম চামড়ার জুতো এর আগে আমি কখনো দেখিনি, খুব সুন্দর জুতো। আমি সেটা খুলতে দেখলাম নিচে একটা পারফিউম আছে, সেটা আমি শরীরে দিলাম। ওই রাত্রেই পরলাম, পরে খুব সুন্দর লাগছিল। আমি তখন দেখলাম যে আমার নাকে সেই সুঘ্রাণটা আবার আসছে, তার মানে পরিমেয়টা আমার আশেপাশে আছে। আমি তখন তাকে বললাম পরি, তুমি এখানে আসো তাই না? ও কোনো কথার উত্তর দিল না, তার মানে ওইখানে আছে কিন্তু আমাকে দেখছে দূর থেকে। তারপরে চলে গেল। আমি প্রায় টানা 5 দিনের জন্য অপেক্ষা করতে লাগলাম, এবং 6তম দিনে মানে শুক্রবারের দিনে সন্ধ্যার দিকে আমি সেখানে বসে পড়লাম। ওই দিন আবার দূরে একটা কাজে যাওয়ার কথা ছিল, আর রাত্রে থাকতে হবে। আমি বললাম যে না, আমি যাবো না, শুধুমাত্র পরিমেয়টার সঙ্গে দেখা করার জন্যই আমি রাত্রে সেখানে বসে আছি। আচমকা উপর থেকে একটা ঘোড়া, সাদা রঙের ঘোড়া আমার সামনে এগিয়ে আসলো এবং ধান ক্ষেতের একদম মাঝ বরাবর নামলো। নামার পর আমাকে সেই ঘোড়ার পিঠ থেকে পরিমেয়টি ইশারা দিয়ে বললো এদিকে আসো। আমি তখন নেমে ধান ক্ষেতের মধ্যে দিয়ে ভেতরে গেলাম। দেখলাম সে খুব সুন্দর একটা শাড়ি পরে আছে, সাদা রঙের একটা শাড়ি। সে যে ঘোড়াতে এসেছে সে ঘোড়াটা একদম সাদা ধবধবে রঙের, এবং সে খুব সুন্দরভাবে সেজেছে। তার দিকে তাকিয়ে আমি হতভম্ব হয়ে রয়েছি। তার সঙ্গে আমার পরিচয় মাসখানিকের,
এবং প্রায় অনেক দিন তার সঙ্গে আমার দেখা হয়েছে, গল্প হয়েছে, কথা হয়েছে, কিন্তু তাকে এত সুন্দর এর আগে কখনো লাগেনি। তার প্রতি একটা ফ্যাসিনেশন, একটা আলাদা রকমের টান আছে আমার, কিন্তু আজকে তাকে দেখে এমন লাগছে কেন বুকের ভিতরে সেটা বুঝতে পারলাম না। আমি গরিব সাধারণ ঘরের একটা ছেলে, তাকে দেখে তার প্রতি এরকমভাবে হওয়াটা আমার জন্য খুবই অস্বাভাবিক বিষয়। সে আমাকে বললো, উঠে আসো। আমি বললাম, কোথায়? সে আমার হাত ধরতে বলল। আমি অনেক হিতস্তত করে তার হাত ধরলাম। হাত ধরার পর আমাকে বলল, চলো আমার জগতে, সেখানে তোমাকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো। তারপর সে আমাকে এক টানে ঘোড়ার পিঠে বসালো এবং বলল, আমাকে শক্ত করে ধরে বসো, কারণ ঘোড়া আজকে অনেক জোরে ছুটবে। আমি বললাম, কিন্তু কি হবে? ও তখন আমার হাত দুটো ওর কোমরের সঙ্গে রেখে বলল, এখানে রেখে শক্ত করে ধরে বসো। সত্যি আমি ভীষণ লজ্জা পেতে শুরু করলাম, কারণ পরিমেয়েটি এরকম ভাবে আমাকে ধরবে আমি সেটি বুঝতে পারিনি। তার কোমর এবং পেট ছিল একদম নরম, তুলতুলার থেকেও তুলতুলা। সেটা ধরে আমি লজ্জা একদম লাল হয়ে যাচ্ছিলাম। ঘোড়া তখন আসমান উঠতে শুরু করলো। আমি পড়ে যাওয়ার ভয় শক্ত করে তাকে ধরে বসে এলাম। এত মজা লাগছিল, এত দুর্দান্ত লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আমার শরীরে তার দেওয়া চমৎকার পোশাক, তার দেওয়া শরীরের পারফিউম এবং সমস্ত কিছু তার দেওয়া এত ভালো লাগছিল নিজের কাছে যে নিজেকে বলে বোঝাতে পারবো না। আমার পরিবার পরিজন, ভালো লাগা সমস্ত কিছু না তাকে ঘিরে তৈরি হয়ে গিয়েছিল। তারপর আমি দেখলাম আমি মেঘের ভিতর দিয়ে হাসছি, চারিপাশে মেঘ দেখা যাচ্ছে, উপরে জ্যোৎস্না। জ্যোৎস্না তখনও ডুবে যায়নি। তারপর আচমকা খেয়াল করলাম যে আমি একটা বড় নগরের মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে ও ওইখানে নেমেছে। চারিপাশে শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি বড় বড় বিল্ডিং এবং ইমারত। সেখানে একটা গোল গোল করে করা ঘর, উপরে লাল টিন দেওয়া নাকি অন্য কিছু দেওয়া জানি না। সে ঘরের ভিতরে ও আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো যেটা আমার ঘর। ঘরটা বাইরে থেকে দেখতে ঠিক যতখানি বড়, ভেতর থেকে তার থেকে অনেক গুণ বড়। আমি বুঝতে পারলাম না এমনটা কীভাবে হলো। ও তখন বললো যে এটাই হচ্ছে সেই কুকাবনগর, এটা জাদুর শহর। এখানে সব কিছু জাদু দিয়ে হয় এবং আমরা জিনেরা অনেক কিছু করতে পারি, তবে এখানে মানুষ আসা নিষেধ। আমি তোমাকে গোপনে লুকিয়ে নিয়ে এসেছি, তবে টের পাবে না। তোমাকে আমার ঘর বাড়ি এবং আমার শহর দেখানোর খুব ইচ্ছে ছিল, এই জন্য তোমাকে এখানকার কাপড় চোপড় পরিয়ে এবং এখানকার জিনেদের যে বাসনা আছে সুগন্ধি পরিয়ে আমি এখানে নিয়ে এসেছি, যাতে করে ওরা কোনোভাবে টের না পায়, ঠিক আছে? আর তুমি কিন্তু কখনোই বলবে না যে মানুষ তুমি, জিনেদের সঙ্গে যদি দেখা হয়, ঠিক আছে? আমি বললাম কি যে ওনারা বুঝে ফেলবে না। উনি বলল যে তুমি কোনো কথা বলবা না। তাই বলে তিনি তার নিজের কক্ষে নিয়ে গেল। কক্ষের ভিতরটা বেশ সুন্দর ছিল, খুব সুন্দরভাবে সাজানো গোছানো এক স্বর্গের মতো জায়গা। আমি ভিতরে গিয়ে গল্প করতে শুরু করলাম। সে আমার সঙ্গে বসে বেশ খানিকক্ষণ গল্প করলো। তারপর বললো, চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, খুব সুন্দর জায়গা, সেখানে খুব ভালো বসার জায়গা আছে। তারপর সে আমাকে আবার ঘোরায় তুললো। তারপর তাদের শহরের পেছন সাইডে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের একদম চূড়ার উপরে আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখলাম বেশ কয়েকটা ঘর আছে, ঘরের পাশে একটা দোলনা আছে, আমাকে নিয়ে সেই দোলনা বসানো হলো। তারপর আমি এবং ও দোলনায় বসে আছি। চারিদিকে তখন একটু একটু করে অন্ধকার নেমে আসছে। আমি যখন ওইখান থেকে বেরিয়েছিলাম তখন রাত ছিল, কিন্তু এখানে সম্পূর্ণ দিন এবং এখানে অন্ধকার হয় না নাকি। খুব সুন্দর পরিবেশ। ওই মুহূর্তে পরিমিটি আমাকে বলল যে, সাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম যে, কি কথা বলুন আপনি? সে বললো, আপনি করে বলছো কিসের জন্য? আমি বললাম যে, এই তো তোমাকে আপনি করে বলতে ভালো লাগে। তখন সে আমার হাত ধরলো, হাত ধরে বলল যে, সাকিব শোনো, আমি আমার জীবনে অনেক জিন এবং মানুষের সঙ্গে দেখা করেছি বা মিশেছি। মানুষেরা ভালো হয় না, তারা সবসময় খারাপ হয়, কিন্তু একটা সত্য কথা কি, এটা না বললে হয়তো আমার কাছে খুব খারাপ লাগবে এবং আমি নিজেকে হয়তো কখনো ক্ষমা করতে পারবো না এবং আমার খুব কষ্ট হবে। আমি বললাম, কি বলো তো পরি, কি সমস্যা তোমার? ও তখন বলল যে, সাকিব, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি। একথা বলতে তখন আমি থ হয়ে বসে রইলাম, কারণ পরি মেয়েটা ছিল আমার থেকে বেশ খানিকটা বড় এবং সেই সাথে সে অসম্ভব সুন্দরী একটা পরি মেয়ে। সে আমার মতো একটা কালো গৃহভূতকে কেন বিয়ে করবে, যে কিনা দিনমজুরের কাজ করে, মাঠে কাজ করে? আমি মনে মনে এই কথা ভাবছিলাম। সে তখন বললো যে, তুমি ভাবছো যে আমার মতো একটা সুন্দরী পরি মেয়ে কেন তোমার মতো একজন কালো দিনমজুর ছেলেকে বিয়ে করবে, তাই না? আমি বললাম, তুমি কিভাবে জানলে? মেয়েটি তখন বলল যে, আমি জানি যে তুমি কি চিন্তা করছো, তবে বিশ্বাস করো, আমি তোমার মনকে ভালোবেসেছি। তোমার এরকম চেহারা বা এই সমস্ত কিছু দেখে সত্যি তোমাকে ভালোবাসিনি। তুমি খুব ভালো মনের একটা ছেলে, আর তোমার সব কিছুতেই যেন ভালো কাজ করে, সকলকে যেভাবে হেল্প করো, তোমার মায়ের প্রতি যেরকম যত্নশীল, আমি জানি তুমি আমার প্রতি সেরকম যত্নশীল হবে এবং আমি তোমার সঙ্গে থাকতে চাই যতদিন তুমি বেঁচে থাকবে। আমি বললাম, এটা কেন? বইটা তখন বললো যে, না থাক, সেটা তোমার ভাবতে হবে না। আমি তখন জোর জবরদস্তি করতে লাগলাম। তারপর ও বললো যে, আমরা তো অনেক বছর বাঁচি, তুমি তো 60-70 বছর পরে মারা যাবা।
আমি ততদিন তোমার সঙ্গে থাকতে চাই এবং তোমাকে ভালোবেসে। আমি তখন বললাম যে তারপর তুমি কি করবে? তারপর তোমার কষ্ট হবে না? ও বলল কিছু কষ্ট তো হবে, কষ্ট তো এখনো হবে, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই। তারপর বেশ খানিকক্ষণ চিন্তা করে আমি বললাম যে আমি তো তোমাকে পছন্দ করি, কিন্তু ভালোবাসার কথাটা কোনোদিন বলতে পারতাম না তুমি যদি না বলতে। তারপর ও আমাকে জড়িয়ে ধরলো ওর বুকের সঙ্গে। আমি তখন ওকে জড়িয়ে ধরলাম। সেই সময় 17 কি 18 বছর বয়স আমার। ওর প্রতি একটা অন্যরকম ভালোবাসার টান। আমার জন্য পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছিল এবং স্বর্গের ভেতরে ছিলাম সেরকমই মনে হচ্ছিল আমার। যাই হোক, সেই সারাতে তার সঙ্গে আমি সেখানে থাকলাম। আমাদের গল্প হলো, আড্ডা হলো, তার সঙ্গেই আমি থাকলাম এবং আমার কাছে এত ভালো লাগতে শুরু করলো। সেই রাতটা ছিল যেন একদম স্বর্গীয় একটা রাত। পরের দিন সে আমাকে আমার বাড়িতে দিয়ে গেল। আমি এত পরিমাণ আনন্দিত এবং খুশি ছিলাম যে খুশি ধরে রাখার মতো অবস্থা নেই। সেই রাত্রেবেলা আমি ওইখানে আবার সেখানে গেলাম, মানে হচ্ছে আমার সেই মাচালের উপর সেখানে বসেছিলাম, পরিমিটার জন্য অপেক্ষা করছিলাম। এর পরের দিন থেকে সে প্রায় প্রত্যেক দিনই ওইখানে আসতে শুরু করলো এবং এসে সারা রাত আমি সেখানে গল্প করতাম। আর ওদের জগতে যেহেতু যাওয়া নিষেধ ছিল, সেহেতু ওদের জগতে আমাকে খুব মাঝে মধ্যে নিয়ে যেত এবং বলতো যে আমি তোমার কাছে এখানে প্রত্যেকদিন দেখা করতে আসবো, ঠিক আছে? তোমার কোথাও যেতে হবে না, আর তোমার সঙ্গে প্রত্যেকদিন আমি এখানে দেখা করবো, তুমি আমার সমস্ত কিছু। তারপর আমি তার সঙ্গে থাকতে লাগলাম, তার সঙ্গে সমস্ত কিছু হতে লাগলো এবং সে প্রায় নিয়মিত আমাকে হেল্প করতে শুরু করলো। সে আমাকে বললো, এখন থেকে তোমাকে আর দিনমজুরে কাজ করতে হবে না, আমি তোমাকে কিছু সম্পদ দিব বা কিছু মূল্যবান জিনিস দিব, এগুলো দিয়েই তুমি তোমার নতুন ব্যবসা শুরু করতে পারবা এবং তুমি নতুন ব্যবসা শুরু করে তোমার মাকে নিয়ে খুব ভালোভাবে থাকতে পারবা এবং আমি তোমার সঙ্গে থাকবো। ও তখন বললো যে সত্যি এটা খুব ভালো হবে, তুমি শুরু করো না, আর এখন তুমি তোমার কেউ, তুমি এর আগে বলেছিলে যে আমি তোমার কে, তাই না? আমি তখন বললাম যেমনটা বলো না, সেটা আমি মুখ ফুসকে বলে ফেলেছিলাম। তারপর আমি ওকে চুমু খেলাম, ও আমাকে চুমু খেলো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত ভালোবেসে আমাকে দিয়েছো তাহলে এটা আমি নিব, দাও আমাকে। তারপর সেই জিনিসটা দিয়ে আমি আমার প্রথম ব্যবসা শুরু করলাম। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বেকারির ব্যবসা শুরু করব, কারণ বেকারির আমার বেশ শখ ছিল। আমি প্রায় 1 বছর বেকারির ফ্যাক্টরিতে কাজ করেছি এবং সেখানে সমস্ত কিছু আমি জানতাম এবং সমস্ত কিছু আমি অনেক অভিজ্ঞ, যার কারণে চিন্তা করলাম যে শুরু করলে ভালো হবে। আমি আমাদের উপজেলা শহরের একটি জায়গায় দোকান ভাড়া নিয়ে বেকারির কাজ শুরু করলাম এবং আস্তে আস্তে আমার ব্যবসা বাড়তে শুরু করলো। সেই যে শুরু হলো, তারপর থেকে আমাকে আর পিছনে তাকাতে হয়নি। পরিবেশটার সঙ্গে এখনো আমি আছি এবং তার সঙ্গেই আমি এখনো আমার সেই শহরে বসবাস করি। এখন আমার অনেকটা ইনকাম বেড়েছে, আমার ব্যবসা বেড়েছে, সমস্ত কিছু বেড়েছে এবং পরিমেটি এখন পর্যন্ত আমার সঙ্গে আছে এবং আমি তার সঙ্গেই থাকি। মাঝখানে হয়তো আরও অনেক ঘটনা আছে, কিন্তু আমি সেগুলো হয়তো বলতে চাই না, কারণ হচ্ছে যে আমার সঙ্গে আছে তার সুখের সময় আমার সঙ্গেই থাকবে এবং আমি তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এবং পরিমেটাও আমাকে খুব বেশি ভালোবাসে। সে প্রত্যেক দিন হয়তো আমার কাছে আসে না, তবে মাঝে মধ্যে আমার কাছে আসে এবং সে আমার সঙ্গেই থাকে এবং এই ভালোবাসা হয়তো আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার মাকে বিষয়টা হয়তো আমি জানাইনি, কারণ সে বলেছে এই ঘটনাটি যেন কাউকে না জানানো হয়, যার কারণে আমি আমার মাকেও ঘটনাটি জানাইনি এবং মা জানে যে আমি আমার মতো করে বড় হয়েছি এবং মায়ের যাবতীয় সমস্ত কিছু যা লাগে সব আমি বহন করি এবং এরকমভাবেই আমি তার সঙ্গে আছি। মা আমাকে অনেকবার বিয়ের কথা বলেছে, আমি বলেছি যে আমি কখনো বিয়ে করব না, কেন সেটা জিজ্ঞেস করতে বলিনি। এরকমভাবেই এখন আমি বেশ ভালো আছি এবং বেশ সুখে শান্তিতেই বসবাস করছি। আমাদের জন্য সকলে দোয়া করবেন যেন আমরা সুখে শান্তিতে সারা জীবন একত্রে থাকতে পারি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।